আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে? আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা কেউ জানি না উনি কিভাবে ওনারা এখন এটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জুবাইদা কর্মরত আছেন, তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে। আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। সবাই এখন বিএনপি কে দোষারোপ করে, বিএনপি কে চাঁদাবাজ বানানো, বিএনপি কে চোর বানানো, বিএনপি কে ডাকাত বানানো সহজ তাদের জন্য, তাদের পলিটিক্সে যায়। সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া? ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া এরকম লন্ডনে গিয়া জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিঅ্যাকশন আপনারা দেখালেন, এই কারণেই কিন্তু এত দেরি হলো। বিএনপি তো অনেক ছাড় দিতেছে, বিএনপি অনেক ছাড় দিতে এক জায়গায় আসতে হবে ভাই, আর বাকিটা আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ? নির্বাচন কি দিতে পারবে সরকার? নির্বাচন করতে পারবে? বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট 1000 টাকা করে দিব, ধানের শীষে ভোট দিয়ে দিবে। আওয়ামী লীগ পতনের পর গত 1 বছরে আগের তুলনায় বিএনপির আয় বেড়েছে বেশ খানিকটা, মানে কেউ মানে কোন একটা হিসাবে সেটা দেখা যাচ্ছে 13%। আপনার নিজের এবং দলের আয়, সবারই আয় এই হারে বেড়েছে কিনা? এবং যে প্রশ্নটি ইদানিং আমি সবাইকে, বিশেষ করে বিএনপি সবাইকে করছি, যে দলের নিজস্ব আয় এবং ব্যক্তিগত আয় সেটি আসলে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন? দলের প্রধান যারা আছেন তারা আয়টা কিভাবে করছেন? এই সময় আপনাদের ব্যয় আয় কি অবস্থা, এটি বেড়েছে কিনা? দেখুন, বিএনপি তো অনেক মানে যথেষ্ট পুরনো একটা দল, এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে যাদের ফুল টাইম অকুপেশন পলিটিক্স, মানে অকুপেশন না, ফুল টাইম তারা 24 ঘন্টা রাজনীতি করেন। আবার অনেকে আছেন যে তাদের একটা প্রফেশন আছে, তারা রাজনীতি ও বিএনপির সাথে জড়িত আছেন। আয় ব্যয়ের হিসাব, আমি ব্যক্তিগতভাবে আমার আয়ের কথা যদি বলেন, আমার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আমার বাবার যেরকম ছিল। তো আমারও আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, রাজনীতি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনি যদি নির্বাচনী এলাকা বলেন বা অন্য সব জায়গায়, মানে ইন জেনারেল সবকিছুরই যেরকম দাম বেড়েছে, রাজনীতিরও দাম বেড়েছে। তো আপনার নেতাকর্মী আছে, আপনার যদি নির্বাচনী এলাকা থাকে তাদের টেক কেয়ার আছে, বিভিন্ন জনের পাশে দিয়ে থাকতে হয়, আপনার অবশ্যই এটা ব্যয়বহুল একটা ব্যাপার। সেখানে তো এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি, কারণ একটা আয়ের উৎস তো দরকার। আমি ব্যক্তিগতভাবে আমার একটা আয়ের উৎস আছে, তো আমি হয়তো সেটা করতে পারি, বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম। দলে তো এটা আয় আছে, আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আয় ব্যয়ের হিসাবটা জমা হয়, রিসেন্টলি জমাও দিয়েছে। এখানে আমাদের সদস্য পদ নবায়ন হয়, আমাদের বিভিন্ন দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা, ইউনিয়ন, উপজেলা, জেলা, ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারাও এই ফান্ডে তাদের, মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা দেওয়া হয় তারা কন্ট্রিবিউট করে, সেটা তারা করছে, যে অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে। এবং ধরেন আমার এখানে দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি 1 কোটি থেকে 5 কোটি বা 6 কোটি, আমি যদি এরকমও ধরি, এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের একটা বড় সভা, মানে বিভাগীয় সভা হোক, কোনো একটা নগর কেন্দ্রিক একটা সভা হোক, সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ আমাদের বলে থাকেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এটা ঠিকই বলেছেন, রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড় লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন, আমরা রাজনীতিতে আসতে পারবো না? না, অবশ্যই না, আমি নিজেকে বড় লোক বলছি না, আমার একটা আয়ের উৎস আছে। এখন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমি বলি, এখানে আপনার
যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয়। সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায় থেকে কন্ট্রিবিউট করে, যারা অ্যাফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে, যারা দলের অ্যাক্টিভলি দল করে, তার নিজের থেকেই করে। এটা যদি আপনি এটা দলকে ভালোবেসে করে, দলের নেতা হিসেবে করে, দলের কর্মী হিসেবে করে, অনেকেই করে। এখন আপনার কিন্তু আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপি প্রত্যেকটা সবাই কিন্তু আমি যত নলেজে আছে আমার, যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা অঙ্গসঙ্গ, তা কিন্তু নয়। অনেকে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করেও তখন এসেছে। আমি জানি সেটা ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে, কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে, একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে, এবং সেই স্পিরিট নিয়ে কিন্তু অনেকে এসছে। ওকে, এবং নিজের বাগাইটের পয়সা খরচ করেছে। সেটা ঠিক, কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি বা ক্ষমতা যাওয়ার দৌড়ে আছেন, তখন কিন্তু একটু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়। যারা নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়েই আসে। যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে, আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য, তার একটা স্বার্থ থাকবে। সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ ওই রাজনীতি দেখেন, ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই। আমি মনে করি ওই ধরনের পলিটিক্স আমি মনে করি, দেখেন দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত 1 বছর ধরে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, যেমন ধরেন যেখানে যেটা র্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলে পুরনো আছে তাদেরকে দেশে বিদেশে যারাই অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না। যারা পুরনো এতদিন ধরে 17 বছর ধরে সংগ্রাম করছে তারাই আমি দেখছি। হ্যাঁ, নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন, সেটা সব বড় দলই দেখা যায়, তারা নমিনেশন চাইতে আসে। কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে। তো সেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দল এখন ইটস অ্যাবাউট টাইম যে এই শিফটটা হোক। শ্যামাপা, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন, মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো? মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল কিন্তু কোন দল থেকে কোনো টাকা পয়সা আমরা দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার লাকি, তারা পায়। কিন্তু বিএনপির মতো এত বড় দলে একটা দল মেনটেন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা প্যাশন থেকে করি, আমরা দেশকে ভালোবাসি। এই লোকটা ঘরের মানে বউ বাচ্চারা খাওয়াবে কি করে? না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, আমি সবাই তো এক ব্যবসায়ী রাজনীতি করছে। পেশা হিসেবে তো একটা কিছু থাকতে হবে, হ্যাঁ ডেফিনেটলি। কারণ রাজনীতিকার, যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কিভাবে? ছাত্র দল আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে আমি এই জায়গায় আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে? আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা কেউ জানি না উনি কিভাবে ওনারা এখন উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জোবাইদা কর্মরত আছেন। তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে। আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎস যে সবার জানতে হবে আমার কোনো কথা নেই, অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ধরেন শ্যামাপা, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম
বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোককে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, কিন্তু দেশ জুড়ে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা। কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি, কিছু করছে এনসিপি, অল্প কিছু করছে জামাত, আমাদের কাছে মানুষজন এরকম বলে। তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তীকালের সমালোচনা বিএনপির দিক থেকে, আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই। আরো একটা জিনিস আমি এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি, প্রশাসনে যারা আছেন, পুলিশের, প্রশাসকদের মানে অ্যাডমিন ক্যাডারের, তাদের অনেকেই এই একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন, যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি, সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না, কারণ বিএনপি অলমোস্ট সবকিছুর নিয়ন্ত্রণে চলে গেছে। শামাপা, আপনি যদি একটু বলতেন। এই কথার কোনোই বেসিস নাই একেবারেই। মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্বে সরকারে নাই। বিএনপি চাঁদাবাদ, বিএনপি বড় দল, বিএনপির নাম ভাঙানো সহজ। বিএনপি যদি 2-4 জন চাঁদাবাজি কোথাও করেও থাকে, সেটার ব্যবস্থা বিএনপি নিচ্ছে। এবং আপনার যেভাবে আপনার এই সরকার, যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল, এই সরকার সবল, তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউনূস এসেছেন ক্ষমতায়, উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এসছেন বা ছাত্র ওনাকে বসিয়েছে। তো এনসিপি যদি আমরা ধরেই নিই, একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন। আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না কোন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে, বাংলা শব্দটা। কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে, যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, যারা সবাই তো পালায় নাই, অনেকে তো এখনো আছে দেশে, নেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপির নামটা ব্যবহার করা সহজ, এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে। এবং জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক অ্যাডমিন ক্যাডারে এখন আছে। আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয়ে ঘোরাফেরা করে, তার 0.5% বিএনপি লোকজন যায় না। এখন এটা কারণ হচ্ছে যে সমন্বয়কদের তো ঘোরাফেরা করতে হয়, বিএনপি লোকেরা তো টেলিফোন উঠায় কইলি সমস্যা সমাধান। না, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। তারা ইটস ইজি ফর দেম, তাদের অ্যাক্সেসটা অনেক বেশি। তারা মনে করে, বরঞ্চ এনসিপি ওয়ালারা মনে করে, তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না 1000-এর বেশি পুলিশ ওখানে দিছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তো প্রোটোকল পাচ্ছে, তারা আর্মি প্রোটোকল পাচ্ছে, তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে, তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে, তাদের প্রশাসনের প্রোটোকল পাচ্ছে। তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে সব রকম সহযোগিতা করছে। তো আপনারা কিভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে? বিএনপি যে চাঁদাবাজি করেও থাকে তাহলে তো সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি দুইটা জায়গায় বলি। প্রথম কথা হচ্ছে এনসিপি বিএনপি আর্মির প্রোটোকল পাচ্ছে কিনা এটা আমি জানি না। এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি প্রোটোকল পাচ্ছে, মানে তাকে আর্মি সহযোগিতা করতে এসছে। আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি, আমি আসলে প্রায় আমি শুনি, কিন্তু ভিডিওতে দেখি, অডিওতে শুনি, যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদবির টেন্ডারবাজি করছে, 17 বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে। আপনিও যদি আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান, আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন, আমাকে বললেন না, কিন্তু ঘটনা তো বিএনপির একজন, মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে? আমি বলি আপনাকে, যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি, এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে, যখন একটা পেপারে একটা নিউজ আসে
বা একটা ভিডিও ভাইরাল হয়, তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা নেয়, এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না, বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ ছিল না, বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে, যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে, এই ইসলামিক দল, জামাত, এনসিপি, এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না, আওয়ামী লীগ তলে তলে আছে, কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে, সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাঁদাবাজ বানানো, বিএনপি কে চোর বানানো, বিএনপি কে ডাকাত বানানো সহজ তাদের জন্য। এটা তাদের পলিটিক্সে যায়, তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে, এটা যায়, এটাও তারা করছে না। কিন্তু শামাপা, মানে আপনার কথার সাথে আমি মিল পাইতেছি গত সরকারের লোকজনের কথাবার্তায়, কারণ গত সরকারের লোকজনে কইতো যে তোরা যে যাই করো সবাই খালি আওয়ামী লীগের খারাপ বলে। ব্যাপারটা কি আসলে তাই কিনা? সরকারে আছি না, আমরা কি সরকারে আছি? বিএনপি এখন ডিফেক্টো গভর্নমেন্ট। আমি তো এই টেলিভিশনের শো শেষ করে আপনার কাছে তদবির করব, 3টা তদবির আমার কাছে যে এখন আসতেছে। না, প্রথম কথা হচ্ছে দেখেন, আমাদের প্রশাসন আমাদের না, সরকারও আমাদের না। সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব, হ্যাঁ, এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেংথ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত, সেই পুলিশ একেবারেই মাঠে থাকতে পারছে না বা থাকতে পারছে না। আমি আপনাকে একটু বলি, আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না, এটা আমি কেমনে বুঝবো? সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া। দেখুন, ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া এরকম লন্ডনে শুধুমাত্র না সব। এখন বাংলাদেশ উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল, রাইট? এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যেই দলটি 4বারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। তো সেটা আমরা তো ডিসেম্বরে সবসময় চেয়ে আসছি। আপনাদের চাওয়াই তো চাওয়া, না আপনাদের চাওয়াই তো চাওয়া। না, এখন আপনি বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল, তা এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে। আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম, আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে, আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, কারণ সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার। সেটা আপনাদের জন্য করতে পারতেছে না। আপনারা 6 মাস ধরে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না, 5 বছর বিএনপি ধৈর্যের সাথে এই সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে। বিএনপি তো হাসিনার আমল, যখন আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না, পালায় বেড়াতেছি, তখন থেকে আমরা সংস্কার নিয়ে কথা বলতেছি। এখন হাসিনা যাওয়ার পরে সবাই পাওয়ারের কাছাকাছি আসছেন, তখন সংস্কার থেকে একটু দূরে চলে যাচ্ছে। সবাই not at all. We are the one who wants this reform. আচ্ছা ঠিক আছে, আমরা তো দিনের পর দিন কাজ করে যাচ্ছি রিফর্ম নিয়ে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, আমাদের সবার একটা জায়গায় আসতে হবে, রাইট? না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো অবশ্যই আরো ভয়ঙ্কর হলো। ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, আমার বাবা বেঁচে থাকলে বাবার কাছে টাকা চাইতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি বাবা মা তো ছেলে মেয়েদের করবে। এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন, এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল, দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে, পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে এনেছে। এখন এই হত্যা, সংঘর্ষ, চাঁদাবাজি, নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে 5-6 হাজার নেতাকর্মীরা যে বহিষ্কার করছে, তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন? মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি? ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা, আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো, সেই জন্য আপনাকে ফিরিয়ে আনা, নাকি আপনি সত্যিই নির্দোষ? এটা মানে আমরা কেমনে বুঝবো, মানে প্রক্রিয়াটা কি? যেহেতু আপনি অনেক বড়, আপনি এখন হাসনাত আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করেন হচ্ছে জাতীয়, আর আমাকে প্রশ্ন করেন হাসান কাইয়ুম ভাইকে। আমার ব্যক্তিগত প্রশ্ন, কারণ আপনি নিজেই তো জাতীয়, শামাপা, আপনি নিজেই তো জাতীয়।
না না না, উনিও সেজন্য উনিও এক সংসদ কমিশনে আছে, সেটা ঠিক আছে। তা এখন আমি বলি যে আমার ব্যক্তিগতটা আমি এক লাইনে আমি শেষ করি করে এটা উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যেই ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক। ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল, ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস। তো এখানে যে কারণে, এবং এটা একজন মানুষ খুন হয়েছিল, এটাও অনেক দুঃখজনক। মামলা হয়েছে, মামলা দেখেন, মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয়, তখন কিন্তু হাসিনা চলে গেছিল, ইউনূস সরকার অলরেডি তখন ওখানে আছে। এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে। কিন্তু যখন দল এটা ইন্টারনালি করেছে, ইনভেস্টিগেট করেছে, তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই খুনের ব্যাপারে। হ্যাঁ, তো তখন ইনভলভমেন্ট ছিল না কোনো। সেক্ষেত্রে তখন দল যখন, এবং অনেক দিন এটা এমন না যে সাথে সাথে আমার পদটা স্থগিত করা হয়েছিল, সাথে সাথে যে আমার পদ ফিরে দেওয়া হয়েছে তা নয়। আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি, আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের, আমি দল যেটা ভালো মনে করেছে ওটাই করেছে, শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে, এবং তারপর দল যে যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয়, সেজন্য আমার পদটা ফিরিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে যেসব বহিষ্কারাদেশ যেসব বহিষ্কারাদেশ যাচাই বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্রয় নাই। আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্যে বলেছেন যে বিএনপি কে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে, পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে, কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট, আপনারা একজনকেই প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ প্রধান রাখতে চান, প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না, আগের মূল বিষয়গুলি বহাল রেখেই খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন। আপনারা বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, কিন্তু আমি এটাকে কিন্তু এইভাবেও প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি, আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়াকশন আপনারা দেখালেন, এই কারণেই কিন্তু এত দেরি হলো। মানে আমি এই যে হাসান কায়ুম ভাই ওই রাষ্ট্রীয় ঐকমত্য কমিশনে যান, আমি এটা প্রতিদিন দেখি, সরাসরি দেখি, পরে আবার রেকর্ডিংও দেখি, আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আইসে এটা হয় ঠিক যায়, নাইলে এইটার তিনটা সিং বাইরে হয়, নাইলে ওইটার একটা কিছু একটা হয়। এবং তারপরে শুনেন ওখানে যারা বসে আছে সংস্কার কমিশনে, যারা প্রত্যেকদিন গিয়ে বসে, তাদের মধ্যে বিএনপি ওয়ান অফ দ্য বিগ পার্টি, যার তৃণমূল পর্যন্ত আমরা বাস্তবতা জানি, আমরা বাস্তবতা জানি ভাই। আপনি বিনয় করতেছেন কেন? আপনি বলেন বিগেস্ট পার্টি, বাস্তবতা জানি, আপনি বলেন বিগেস্ট পার্টি, তারপরে আলোচনা আসে আমরা বিগেস্ট। না বাস্তবতা তো আমরা জানি, ওই কাগজে কলমে এক কথা আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা। তো ওখানে আমরা 31 দফায় যখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে যে আমরা 31 দফা যখন হাসনাত কায়ুম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন, 31 দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন, এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সেই সাজেশন গুলো আমরা নিব। তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কিছু দেয় নাই। 31 দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি। এই 31 দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই। আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হাসনাত কায়ুম ভাইয়ের দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে, সেই বাস্তবায়নটা কিভাবে হয়, এটার পার্থক্য থাকতেই পারে। আমাদের 31 দফায় শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়ে আমাদের দেওয়া আছে। এখন আমি বাস্তবায়ন কিভাবে করব, এটার ইট ডাজন্ট মিন যে আমার সবার সাথে একমত হতে হবে না। আপনি একমত হয়ে না পা, কিন্তু আপনি ফিলোসফিতে আসেন। প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের, যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে, কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানী থাকে। যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন, মাঠের আলোচনায় এটা আপনি কোথা থেকে, আপনি 31 দফা পড়ছেন? আমাদের তো প্রথম চারটা দফার মধ্যেই একটা দফা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা কোথায় আমরা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী যে আপনারা 31 দফায় যা কিছু বলছেন, 31 দফায় যা কিছু বলছেন তা কিছু যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারে না, 31 দফায় বলছে। কিন্তু আমি ভাঙ্গা বলি, 31 দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো
ভালো জিনিস আনছেন, কিন্তু আমি ভেঙে ভেঙে আচ্ছা, তারপরে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাইছি, বিচার বিভাগকে স্ট্রেনথেন করতে হবে। হ্যাঁ, এটা আমরা রাজি, এবং সেটার জন্য যা যা করার দরকার সেটা আমরা রাজি। কিন্তু যখন এখন আপনি বিচার বিভাগের স্বাধীনতার জায়গায় আসেন, কিন্তু যখন এটা ফাংশনাল জায়গায় আসছে, যখন বলা হয়েছে যে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে সেটা নিয়ে আপনারা কথা কইছেন 4 দিন, কথা কইতে চান নাই 50 দিন, মানে এইটা কেন ভাই? শুনেন, এই যে হাসান ভাই এনে সাক্ষী, সালাউদ্দিন ভাই, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই ওয়াকআউট করছে 1 দিন, আর বামপন্থীরা ওয়াকআউট করছে 5 দিন। তো এখন ওনারাই তো একমত হয় না, ওনারা তো প্রত্যেক লাইনে যদি ওনারাই বাধা দেয় তাহলে কেমনে মিল হবে? বিএনপি তো অনেক ছাড় দিতেছে, বিএনপি অনেক ছাড় দিতে এক জায়গায় আসতে হবে ভাই। আর বাকিটা আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আপনি ইলেকশনে যান, ইলেকশনে আপনার ম্যানিফেস্টো নিয়ে, হাসনাত কাইম ভাই ওনার ম্যানিফেস্টো নিয়ে যাক, জামাত ওনার ম্যানিফেস্টো নিয়ে, এনসিপি ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস পার্লামেন্টে আসুক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি শুনেন নাই? উনি বলছেন বাংলাদেশের মানুষ ম্যানিফেস্টো দিয়ে ভোট দেয় না, বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট 1000 টাকা করে দিব, ধানের শীষে ভোট দিয়ে দিবে, যারা দিবে না তারাও দিয়ে দিবে। না, আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025-এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গেলাম আর ভোট টাকা দিয়ে ভোট কিনে আনলাম। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি এনিমোর। মানুষকে আপনার ডেলিভার করতে হবে, মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে। আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধানের শীষ বা নৌকা বা দাড়িপাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে, ওই সিনারিও আমি মনে করি বর্তমান ডেমোগ্রাফিক যা বাংলাদেশের সেই ভোটারদের সেই সিনারিও এখন নাই। তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে। আমি যখন দেখতেছি প্রধান বিচারপতির আপনি কিভাবে নিয়োগ দিবেন, বিচারকদের আপনি কিভাবে নিয়োগ দিবেন, আপনি আসলে নির্বাচন কমিশনকে কিভাবে নিয়োগ দিবেন, আপনি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, ক্ষমতা সরকার প্রধান থাকবেন, এগুলি ফান্ডামেন্টাল জিনিস। এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা কিন্তু বারবারই, যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল, আমি এর প্রত্যেকটাতে উনাদের সাথে একমত হইতে পারি, আপনার সাথে একমত হইতে পারি, কিন্তু দ্য ওয়ে সালাউদ্দিন ভাই হোক, আপনি হোক, যেভাবে আপনি প্রোটেক্ট করেন, একটা লোককে প্রোটেক্ট করেন আপা, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, খালি দলীয় প্রধানকে প্রোটেক্ট করেন, যেইটা 31 দফার মূল সুরের বিপক্ষে, এবং একটা লোককে প্রধান করতে চান, মানে একটা কাস্টমাইজড শেখ হাসিনাই আপনারা আবার বানাতে চান কিনা, এটা হচ্ছে অভিযোগ আর কি। না, অবশ্যই না। এটা শুনেন, এটা আবারও বলতেছে, এটা আপনাদের মতো আপনারা এবং ওই যে অন্যান্য দলগুলো সুবিধা হয় বিএনপি কে গালি দিলে, বাট মোটেও না। আমাদের দলীয় প্রধান যদি চাইতো, আমাদের দলীয় প্রধান হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান। ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মতো সারা জীবন ক্ষমতা থাকতে, তাহলে 31 দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যে কনসিকিউটিভলি থাকতে পারবে না এইটা উনি আনতেন না, ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না। তো ওনারা তো চাচ্ছেন না যে ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ, এটা আমরা চাইতাম না। আমরা তো বলছি, হ্যাঁ, নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারে আমরা কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছি না দলগুলো, যেগুলাতে একমত হতে পারছে না, ইটস সিম্পল, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওই একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই, নট এট অল। আমরা চাচ্ছি যে আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে লোকজন সোচ্চার থাকে, তাহলে আপনারা জনগণের কাছে যান, ভোটারদের কাছে যান। আমরা তো আমাদের ম্যানিফেস্টো নিয়ে, আমাদের 31 দফা নিয়ে আমরা কি করতে চাই সেটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং যাব। এবং তারা যদি মনে করে যে না, বিএনপি ইজ মেকিং সেন্স, বিএনপি অ্যাকচুয়ালি তারা এইভাবে দেশটা পরিচালনা করতে চায়, তারা সত্যি আপনি আপনার ভোটারদের কাছে, ফরিদপুরে আপনার ভোটারদের কাছে গিয়ে আপনি 31 দফা বলেন নাকি বলেন আপনি ধানের শীষ নিয়ে আসেন? বলি, এবং আমি কে ওবায়দুর রহমানের মেয়ে, না না না, এর বাইরে আর কিছু আপনাকে বলতে হয়? এর বাইরে আপনাকে কিছু বলতে হয় যে আপনি ধানের শীষ বলতে হয়? সত্যি 31 দফা বলেন আপনি? আপনার সঙ্গে আপনার নির্বাচনী প্রচারণা আমি একদিন গিয়ে আসবো। খালেদ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এখনকার জেনারেশন হয়তো আমার বাবার সাথে যারা রাজনীতি করেছিল তাদেরকে বলতে হয় না, বাট
এখনকার জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের জেনারেশন, তারা জানতে চায় যে আমি তাদের এডুকেশনের জন্য কি করব, আমি তাদেরকে চাকরি দিতে পারবো নাকি, আমি তার জন্য ভালো কিছু করতে পারবো নাকি, আমি নারীদের জন্য কিছু করতে পারবো, তারা জানতে চায়। বাট উই হ্যাভ টু প্রুভ আওয়ারসেলভস। আমরা শুধু আপনারা যদি ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী হবে, এখন পলিটিশিয়ানের ছেলে মেয়ে পলিটিশিয়ান হতে পারবে না, ভালো কথা। কিন্তু আমরা তো আমাদেরকে প্রুভ করতেছি। ইটস নট যে আমরা আকাশ থেকে পড়ে আমরা করছি, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমার কথা হচ্ছে যে আমাদের ইভেন আমার নির্বাচনী এলাকাও আমার 31 দফার কথা বলতে হয়, বিকজ আমি আপনাকে একটু আগে বলছি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই নিউ জেনারেশনকে যদি তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায়, তারা 31 দফায় তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায় যে কিভাবে। এই জন্য তারেক রহমান সাহেব 180 দিনের একটা ঘোষণা করেছিলেন যে উনি কিভাবে চাকরি দিবেন, উনি কিভাবে যুবকদের জন্য কর্মসংস্থান করবেন, উনি কিভাবে এডুকেশন নিয়ে কাজ করবেন। একটা প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি এগুলা ডেলিভার করবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অংশ নিতে পারুক আর না পারুক, আওয়ামী লীগও কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ধরনের কথা বলছে ইন্ডিয়াও, যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে আমরা খুব সোচ্চার দেখছি, কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে, বিএনপি ক্ষমতা এলে, তারা মাঠের রাজনীতিতে এখনকার যে পালিয়ে থাকা অবস্থান সেইটার চেয়ে পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে। এবং গত 1 বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতা কর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন এই 17 বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগের ফ্যাসিবাদের। তো ওইখানে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাতের প্রশ্ন নাই, খুবই ক্লিয়ার। হাসিনার সময় যখন আমরা তো 2009 সাল থেকে ভোটাধিকার চেয়ে আসতেছি, যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী গুম হইলো 10-11 সাল, তখন থেকে আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি। তখন আপনাদের মনে হয় নাই, দেশবাসীর আপনাদের পলিটিক্যাল পার্টিকুলার মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে? আজকে নির্বাচন চাইলে দোষের কি? আপনার এই সংস্কারের ফার্স্ট আপনি কিছুই ঠিক হবে না। এই যে ডোনারদের কথা বলতেছেন, ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কেউ ইনভেস্ট করছে না, সবাই বসে আছে ফেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে। এখন আমরা চেয়েছি, আমরা খুব সিম্পল কারণে চাচ্ছি। আওয়ামী লীগ কি বলছে না বলছে ইটস ইমম্যাটেরিয়াল। কিন্তু আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু এক্সট্রা ভালোবাসা দেখা যাচ্ছে কিনা? আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? আপনারা আওয়ামী লীগ 17 বছর ধরে আপনাদের আওয়ামী লীগ আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে চাইছিল আওয়ামী লীগ, তখনও আমরা এটা অপোজ করছি, কারণ কোন দল নিষিদ্ধ আমরা চাই না। আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, দ্যাট ইজ বিএনপি's মোটো। এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন তলে তলে কার সাথে কার খাতে, তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, তাহলে আর শিবির হলো ছাত্রলীগ করবে, পরে উন্মোচিত হবে সে শিবির। তাহলে নামে রাজনীতি করেছে, বিএনপির নামে আন্দোলন করেছে, বিএনপির নামে জেল খেটেছে, বিএনপির নামে সবকিছু করেছে। আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই। আমরা সারা জীবনে 17 বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি, কারণ গণতন্ত্র নাই। একটা যেই আসুক, আজকে যদি যেই ক্ষমতায় আসুক, সেটা সব মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এত কিছু যে অধপতন, এত কিছু যে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। এই যে প্রত্যেকদিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন, সবাই কেন বসতেছেন? কারণ 17 বছর ধরে সবকিছু। মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা, দুর্বল সবল যেমনি বলুক, আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে। এখন সরকারটা, এটাকে এখন হাসান খান ভাই যে নামই দেখ না কেন, এখন সরকারটা যে অবস্থা, কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ, নির্বাচন কি দিতে পারবে এই সরকার, নির্বাচন করতে পারবে? এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি আপা। হ্যাঁ, এখন এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে, কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে। সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, এবং তারা যদি প্রয়োজন, এতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে, প্রশাসন কিভাবে তারা সবল করবে, তারা
অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে। তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে, আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে, এদেরকে কিভাবে তারা সংস্কার মানে এদেরকে কিভাবে বের করবে সেগুলো তো আগে তারা ঠিক করবে। এগুলো 1 বছর চলে গেছে, তারা কিছুই করে নাই। এখনো বিভিন্ন বিভিন্ন প্রশাসনের লোক বিভিন্ন স্তরে স্তরে হাসিনার লোক রয়ে গেছে, এগুলোকে এখনো ছাঁটাই করতে পারে না, অথচ লোক পালা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। আপা এটা নিয়ে শেষ প্রশ্ন, কেন এই কথাটা বারবার উঠছে? কারণ বিএনপি তো এই দেশটাকে যথেষ্ট নিরাপদ মনে করছে না, সেজন্য বিএনপি প্রধান নেতা দেশে আসছেন না, অনেকে বলতেছেন এরকম। তারেক সাহেব দেশে আসছেন না কারণ দেশকে যথেষ্ট নিরাপদ মনে করছেন না, এবং দেশ যথেষ্ট নিরাপদ না অথচ নির্বাচন চাচ্ছে। ব্যাপারটা একটা দুই রকম অবস্থান হচ্ছে কিনা? ষড়যন্ত্র তো চলতেছে, ষড়যন্ত্র চলতেছে না তা তো না, আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র এখন ষড়যন্ত্রের মধ্যে নির্বাচন চান। আওয়ামী লীগ দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা, এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয়, যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে, ষড়যন্ত্র চলমান থাকবে। তাহলে সবগুলো রাজনৈতিক দল ওই যে অগাস্টের 5 তারিখে গত বছর যেই জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে, যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তাহলেই সম্ভব। এখন ডক্টর ইউনূস যদি এই তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে, নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি, পুলিশকে আরো শক্তিশালী করতে হবে, অ্যাডমিন ক্যাডারকে শক্তিশালী করতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি মানুষকে।